সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি নোমান হাজারি আজ আপনাদেরকে যারা প্রবাসের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বিশ্বে বিভিন্ন দেশে ভ্রমণ করতেছেন তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা। তো শুরুতে কয়েকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আসলে আমি নোমান হাজারি সৌদি আরব আজ আমার প্রায় 24 দিন হয়ে গেল। তো অর্থনৈতিক অবস্থাকে একটু চাঙ্গা করার জন্যই মূলত দেশ থেকে সৌদি আরব আমি ভ্রমণ করেছি। তো আমার মতো হাজার হাজার প্রবাসী রয়েছে যারা দেশের মধ্যে কোনো না কোনো কর্মের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু নিজের ক্যারিয়ারকে আরেকটু ডেভেলপ করার জন্যই মূলত আমরা দেশ থেকে সুদূর প্রবাসে ভ্রমণ করেছি। তো আমি যখন এখানে আসলাম, আসার পর প্রথম দিকে কিছুদিন আমার কাছে আসলে দেশের জন্য খুব খারাপ লাগলো। পরে আস্তে আস্তে যখন আজকে 24 দিন, এখন মোটামুটি আমার মন মানসিকতা মোটামুটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তার অন্যতম কারণ হলো আমি বর্তমানে সৌদি আরব জিদ্দা শহরে দোগা যেই শহরটা গ্রামটা রয়েছে, এই দোগা গ্রামে রয়েছে। তো এখানে আসার পর আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আসলে বিকেলে বা যখনই সকালে বা যে সময় আমার ফ্রেন্ডের রুম থেকে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা বিভিন্ন মার্কেটে ভ্রমণ করি, তখন যে জিনিসটা আমাকে বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে যখনই কোনো মার্কেটে যাই, যখন হাজার হাজার মানুষ দেখি, আসলে হাজার হাজার মানুষের ভিতরে আমি কোনো সৌদিকে তেমন একটা বেশি একটা খুঁজে পাই না। সৌদিরা কিন্তু গায়ে দিয়ে আসে মার্কেট করে চলে যায়, কিন্তু বাংলাদেশের মতো বাংলাদেশে যেমন দোকানে পাটে সবসময় মানুষের আড্ডা, সকাল বলেন, দুপুর বলেন, রাত্রে বলেন, যখন তখন বাংলাদেশে দোকানে পাটে আমাদের বাঙালিদের আড্ডা থাকে। তো সেম কোয়ালিটি আমার এখানে সৌদি আরবেও, এখানেও সমস্ত দোকান পাটে বা মার্কেট বলেন, মসজিদ বলেন, যেখানে যায় সেখানে সব বাঙালি আর বাঙালি। আমাদের বাংলাদেশে যে আসলে এত পরিমাণ মানুষ, সেটা সৌদি আরব না আসলে বুঝবেন না। আমাদের দেশে তো মানুষ আমরা দেখি, কিন্তু এখানে আসার পর আমার মনে হচ্ছে সৌদি আরবের মধ্যে যত প্রবাসী বা আজনবী যাদেরকে বলে, যাদেরকে বিনদেশি বলে, এই আজনবীদের মধ্যে বেশিরভাগই আমার মনে হচ্ছে 100%-এর মধ্যে 90% হচ্ছে বাংলাদেশি। তারপরে রয়েছে পাকিস্তানি, ইন্ডিয়ান। বাংলাদেশের পরের অবস্থান আমার মনে হয় ইন্ডিয়া, কেরালা, পাশাপাশি অন্য যে দেশ পাকিস্তান রয়েছে, তারপর যা সুদান রয়েছে, ইয়ামিনি রয়েছে, আরও বিভিন্ন দেশগুলো রয়েছে, তবে সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশি। তো তার কারণ হচ্ছে আসলে যখনই এখানে কোনো একজন কপিল একটা ছোটোখাটো মার্কেট তৈরি করেন, তিনি যখনই একটা মার্কেটের জন্য কিছু লোক নিয়োগ দেওয়ার জন্য চিন্তা করেন, আর যখনই তিনি 100-150 লোকের ভিসা বের করেন, তখন তিনি যদি এটার দাম 2000 টাকা নির্ধারণ করেন, অন্য কোনো দেশ সেটা 3000 টাকা দিয়ে কিনতেও সাহস করে না। কিন্তু বাংলাদেশি যে লোকগুলো রয়েছে, এরা 5000, 6000 অর্থাৎ ডবল দাম দিয়েও সৌদিদের কাছ থেকে এই ভিসাগুলো কিনে নেওয়ার পর এখান থেকে তো ডবল দাম দিয়ে কিনে নেয়। পাশাপাশি আমাদের বাংলাদেশে যখন এই ভিসাটা নিয়ে যায়, তখন যখন এই কোম্পানিটা দেখায়, তখন এই কোম্পানির লোভে পড়ে আমরা যারা বাংলাদেশে টুকটাক কিছু করি, তারা আসলে বিংশ হয়ে 4-5 লাখ টাকা ইনভেস্ট করে আমরা এই প্রবাসীর উদ্দেশ্যে আমাদের মাতৃভূমি ত্যাগ করে আসার পর কি হয়, দেশে কোম্পানির লোক লাগবে 150, এরা নিয়ে আসে 200 থেকে 300 লোক। তখন এই বাকি লোকগুলা কি করে, এরা রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় এরা সবসময় ঘোরাঘুরির মধ্যে থাকে। যখনই কোনো একটা ডিপার্টমেন্টের কোনো একটা সামান্য কাজ আছে, তখন যেটা দাম একটা বাঙালি 500 টাকা দিয়ে করতে পারবে, সেটা আরেকজন বাঙালি এসে বলে যে আমি 300 টাকা দিয়ে করব। তার উপরে যখন আরেকজন বাঙালি সামনে পড়ে, তখন সে আসে বলে আমি 200 টাকা দিয়ে করব। এখন সৌদি আরবের যারা আরবি রয়েছে, তারাও বিষয়টা বুঝে যে আমার যে কাজটা আমি 500 টাকা দিয়ে করতে পারবো, সেই কাজটা যদি আমি একটু ঘুরি মার্কেটে, তাহলে দেখা গেছে 500 টাকার কাজটা আমি কোনো না কোনোভাবে 50 টাকা 100 টাকা দিয়ে করে ফেলতে পারবো। যার কারণে সৌদি আরবে বর্তমানে বাঙালিদের অবস্থা খুবই করুণ, এবং রাস্তাঘাটে যখন ঢুকবেন তখন শুধু বাঙালি আর বাঙালি, আপনার মনে হবে না যে আপনি সৌদি আরব আসছেন। তো এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে যখন আমরা আসার পর এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা আমি দেখি সেটা হচ্ছে
কোনো একটা ডিপার্টমেন্টে যখন একটা দোকানে একজন কর্মচারী লাগে, তখন ওই কর্মচারীটা আগে তারা মার্কেটে বা বন্ধুবান্ধবের মাধ্যমে লোকগুলো এনে ঢুকাই দিত। কিন্তু বর্তমানে একটা কর্মচারী সে দোকানে ঢুকবে, তার জন্য তাকে সেখানে কন্ট্যাক্ট করতে হয় 1500 টাকা, 2000 টাকা। আর সৌদি আরবের 2000 টাকা বুঝতেই পারছেন বাংলাদেশের প্রায় 63 থেকে 64,000 টাকার মতো। তো 63,000 টাকা ঘুষ দিয়ে আমরা একটা দোকানে ঢুকি, তারও কোনো নিশ্চয়তা থাকে না। অনেক সময় দেখা গেছে দোকানের মালিক খারাপ হয়ে থাকে, বা যারা নতুন বাঙালি হয়ে থাকে তাদের ভাষা সমস্যা, বা বিভিন্ন দেখা গেছে যে সৌদিরা কিন্তু অনেক মেজাজি হয়, এরা 1920 হলে গালিগালাজও এখন করে থাকে। তো আমাদের বাঙালিদের অনেকের আবার গালিগালাজ সহ্য হয় না, অথবা ভাষাগত সমস্যার কারণে এই 1500-2000 টাকা দিয়ে যখন আমরা একটা দোকানে বা একটা ডিপার্টমেন্টে কাজ নিই, তখন এই মেজাজের কারণে বা বিভিন্ন গালাগালির কারণে ওই কাজটাও একটা সময় চলে যায়। তো এখানে এসে আমরা হাজার হাজার টাকা ইনভেস্ট করি, কাজ নিই, আবার হাজার হাজার টাকা ইনভেস্ট করে বিভিন্ন কষ্টগুলো করি। কিন্তু এই টাকাটা যদি আমরা আমাদের দেশে ইনভেস্ট করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো হতো। তবে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমরা আসলে আমাদের বাংলাদেশে যদি 50,000 1 লাখ টাকা দিয়ে কোনো একটা বিজনেস করতে চাই তাহলে কিন্তু আমরা পারি, কিন্তু আমরা যদি করতে গিয়ে টাকাটা তখন আমরা কিন্তু পাই না। টাকাটার জন্য যদি কাউকে বলি যে আমি এই ব্যবসাটা করতে চাই, কাজটা করব, তখন কেউ আমাদেরকে এই টাকাটা দেয় না। কিন্তু যখনই আমরা বিদেশে কোনো ঝামেলার মধ্যে আসতে চাই, তখন টাকাটা কোত্থেকে যেন জোগাড় হয়ে যায়। এক একটা মানুষ প্রবাসে যখন আসে 4 লাখ 5 লাখ অনেক টাকা ইনভেস্ট করে মূলত এই প্রবাসে আসে। তো আসলে আমরা অনেক স্বপ্ন দেখি। আবার এখানে আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমাদের আশেপাশে আমাদের প্রতিবেশী, আমাদের ভাই বেড়াদার অনেকেই এখানে এসে মাসে লাখ লাখ টাকা কামায়, বাড়িতে 5 তলা 10 টাকা তলা বিল্ডিং করে, তারপর গিয়ে ঘাই বাই অনেক কিছু। তো আমরা আশেপাশে যারা তারা মনে করি যে না, আসলে প্রবাসে গেলে হয়তো আমারও ভাগ্যের চাকা এইভাবে ঘুরে যাবে। আসলে আপনি তাদের জিনিসটা দেখার আগে আপনার আরেকটা জিনিস চিন্তা করবেন, সেটা হচ্ছে প্রবাসে আমি কয়েকদিনে হেঁটে হেঁটে যে বিষয়গুলো দেখলাম, যেমন আমি গত কয়েকদিন আগে একটা মার্কেটে ঢুকলাম, ওই বিশাল একটা সুপার শপ। আর এখানকার সুপার শপগুলোতে আপনার কাঁচা বাজার, মধু তরকারি, মাছ মাংস যা আছে সব কিছু কিন্তু আপনারা এখানে পাবেন। তো ওই ভদ্রলোকের কে আমি যখন ওনার সাথে কথা বলতেছি বসে বসে, তখন ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার প্রবাসে আছেন কত বছর? তো উনি বললো যে আমি 37 বছর প্রবাসে। 37 বছর প্রবাসের মধ্যে আপনি যে মার্কেটের মালিক, তার মানে আপনার বাংলাদেশের একজন কোটিপতি। তো বাংলাদেশে কোটিপতি, তো আপনি এই মার্কেটের মালিক হয়েছেন ক বছর? তো উনি বলতেছে আমি আজকে 10-12 বছর। অর্থাৎ 37 বছর প্রবাস জীবনে মাত্র 10 বছর হচ্ছে উনি একটা মার্কেটের মালিক। তার মানে বাকি যে 17 বছর, ওই 17 বছরে প্রায় 17 বছর 37 থেকে 10 বাদ দিলে 27 বছর। 27 বছর কিন্তু ওখানে ইনি কোনো না কোনোভাবে কষ্ট করেছেন, কোনো না কোনোভাবে কিছু অর্থ আস্তে আস্তে সঞ্চয় করেছেন। সঞ্চয় করার পর এখন একটা পর্যায়ে এসে তিনি একটা মার্কেটের মালিক। তো তার মানে যদি আমরা এই জিনিসটা একটু গবেষণা করি যে আসলে প্রবাসে আসলে ধরি যে আমরা আসলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, লাখ লাখ টাকার মালিক হয়ে যাব, এই কল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা কোনোভাবেই কল্পনা করা যাবে না যে আমার প্রতিবেশী একজন কয়েক লাখ টাকার মালিক, আমিও সৌদি আরব গিয়ে লাখ টাকার মালিক হয়ে যাব। এটা কখনো কল্পনা করা একদম বোকামি। তবে হ্যাঁ, আপনিও যদি কোটিপতি হতে চান, আপনিও যদি লাখপতি হতে চান, তাহলে প্রবাস আসতে পারেন। এসে যদি ধৈর্য ধরে পড়ে থাকতে পারেন, এখানে আসলে ধৈর্য ধরতে হবে প্রচুর, এখানে প্রচুর ধৈর্য লাগবে। কারণ এখানে আসলে আপনার দেশে একটা ফ্যামিলি থাকে, তারপর যে আপনার উপর আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার সবার একটা হক থাকে, অধিকার থাকে। তো সব কিছু মেনটেন করে আপনাকে এগিয়ে যেতে হবে। তো সব কিছু মেনটেন করে যদি আপনি এগিয়ে যেতে চান, তাহলে আপনাকে এখানে এসেও 10 থেকে 15 বছর আপনাকে সময় ব্যয় করতে হবে। আস্তে আস্তে সব কিছু বুঝবেন, ভাষা বুঝবেন, আবহাওয়া বুঝবেন, কোন কাজ করলে আপনি ডেভেলপ হতে পারবেন, এগুলো বুঝতে বুঝতে হয়তো 5-10 বছর লাগবে। এরপরে গিয়ে 5-10 বছর 15 বছর পরে হয়তো আপনিও কোনো না কোনোভাবে কোনো কাজের সাথে জড়িয়ে পড়বেন, কোনো না কোনো মার্কেটের সাথে জড়িয়ে পড়বেন, কোনো না কোনো বন্ধুবান্ধবের সহায়তা হয়তো আপনিও কিছু একটা করতে পারবেন। কিন্তু সব কিছু
বাদ দিয়ে যদি মনে করেন যে না এখানে এসে হঠাৎ কোটিপতি হবেন, তাহলে এই আশা একদম সম্পূর্ণ ভুল। তবে এই আশা কেউ না করে প্রবাসে আসার রিকোয়েস্ট থাকবে। এখানে আসলে যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে আপনি একসময় সাকসেস হবেন, এটা শিওর। তবে এসে যে হয়ে যাবেন সেটার কোনো গ্যারান্টি নাই। সুতরাং সব কিছু বিচার বিবেচনা করে যদি প্রচুর সময় ইনভেস্ট করতে পারেন তাহলে আপনাদের প্রবাসে আমন্ত্রণ থাকলো, দাওয়াত থাকলো। তো সবাই ভালো থাকবেন। নতুন আরও কোনো ভিডিও নিয়ে, আরও কোনো পরামর্শ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।